লাস্ট হচ্ছে কি আমরা ক্লাস যেটা করলাম, একটু যদি আমি যাই আপনাদের ফোল্ডারটাতে, লাইক সিম্পল ট্রেনিং নামে একটা ফোল্ডার করা আছে। সাতটা ডে আমরা ক্লাস করে ফেলেছি, সাতটা ডে। ওকে, সাতটা ডে এর মধ্যে আমাদের প্র্যাকটিসের বিষয়বস্তুগুলো ছিল আপনার একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে যেই কয়েকটা পার্ট দরকার হয়, HTML, CSS। হ্যাঁ, আমরা কিন্তু HTML টা শেষ করে CSS টাতে গিয়েছি। HTML খুবই ইজি একটা পার্ট ছিল, যেটা আপনার কাছে একদম ডে ওয়ানে যেই পার্টটা একদম ঘোলাটে ছিল, বা হচ্ছে কি এটা দিয়ে কি হবে, কেন নেব, আই থিঙ্ক ডে 4 or 5 নাম্বারে আপনার কিন্তু ওই কনসেপ্টটা কিন্তু চলে গেছে। না, HTML টা আসলে ফর্ম বানাচ্ছি, বা হচ্ছে গিয়ে কি বলে একটা টেবিল বানাচ্ছি, পিকচার ইনসার্ট করতেছি, বা একটা প্যারাগ্রাফ লিখতে গেলে ওটার হেডিং ইউজ করতেছি। ঠিক আছে? তো এইগুলা যখন আপনি ইউজ করলেন, ইউজ করার পরে আপনার ব্রেইনে আসলে জেনারেট করলো যে এগুলা তো আসলে একটু ওরিয়েন্টেশনটা একটু বেটার দরকার, একটু ডেকোর দরকার, ইন্টেরিয়র দরকার। তো যেটার প্রয়োজন হচ্ছে কি সিএসএস করা। তো আমরা সিএসএস টা স্টার্ট করলাম। সিএসএস স্টার্ট করে মোটামুটি বেশ, তাও 2-3টা ক্লাসে আমরা সিএসএস কি, হ্যাঁ, যে ওয়েব, একটা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে সিএসএস এর ইম্পর্টেন্স কতটুকু, সিএসএস কয় ধরনের, হ্যাঁ, কোথায় কিভাবে সিএসএস ব্যবহার করা হয়, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, এবং ইন্টারনাল কিভাবে ব্যবহার করে, এক্সটার্নাল কিভাবে ব্যবহার করে, ইনলাইন কিভাবে ব্যবহার করে, এগুলো নিয়ে মোটামুটি ব্রিফ করা এবং হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি দেখাই সবগুলো হয়েছে। যদি এর মধ্যে কারো কোনো প্রবলেম থাকে কাইন্ডলি আমাকে একটা নোট দিতে পারেন যে ভাই বিগত ক্লাসে যেই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছিল এর মধ্যে আমার স্পেসিফিক এই প্রবলেম গুলো আছে, একটা নোট আমাকে দিতে পারেন। ওই নোট নিয়ে আমি হয়তো হয় ক্লাস টাইমের আগে অথবা ক্লাস টাইমের পরে ডিসকাস করব। ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে সেকেন্ড হচ্ছে গিয়ে কি বলতে চাইলাম, সেকেন্ড হচ্ছে গিয়ে আপনাদের ইয়েটা দরকার, কি বলে, রেগুলার একটা ওই ভিডিও দেখে প্র্যাকটিসটা করে রাখা দরকার। কারণ হচ্ছে গিয়ে আমাদের এই যে কন্টেন্টটা, ধরেন আজকে থেকে ধরেন আগামী 30টা ডেতে আমি আপনাদের সাথে থাকবো, প্রত্যেকটা ডে এর সাথে প্রত্যেকটা ডে এর একটা আপনার হচ্ছে চেইন থাকে, চেইন। আমার আজকের কথাগুলো যেমন আপনাদের জন্য জরুরি বা এই বিষয়গুলো শেখার জন্য জরুরি, ঠিক আজকের এই কথাগুলো কালকের জন্য জরুরি, পরশু দিনের জন্য জরুরি, তারপরের দিনের জন্য জরুরি, প্রতিদিনের জন্যই জরুরি। যে ইনফরমেশন গুলো ধরেন আমার কাছ থেকে আপনারা পাচ্ছেন, এর প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আপনার ডেইলি এই রিলেটেড কাজের ক্ষেত্রে। অন্যগুলোর কথা আমি বলতে পারবো না, এই রিলেটেড ক্ষেত্রে একটা ওয়েব অ্যাপ বা ওয়েব সাইট বানানোর ক্ষেত্রে এগুলো প্রতিদিন আপনার কাজে লাগবে। দ্যাটস ওয়াই এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই কাজে লাগানোর বিষয়টা আমার আসলে ভালো করে রপ্ত করার সুযোগ হচ্ছে প্র্যাকটিস করা। ধরেন আপনি, ধরেন আমি আপনার সাথে সারাদিন বসে লেকচার দিচ্ছি, আমি কাজ করতেছি সেটা আপনাকে দেখাচ্ছি, একটু খেয়াল করবেন, হ্যাঁ, যে আমি কাজ করতেছি একদম বিগিনার লেভেলের কাজ থেকে মিডিয়াম লেভেলের কাজ থেকে অ্যাডভান্স লেভেলের কাজ পর্যন্ত আমি করতেছি, বিভিন্ন বড় বড় প্রবলেম সলভিং আমি করতেছি আপনার সামনে, আপনি দেখতেছেন। এটা আসলে কোনো রকমের বেনিফিট হবে না যদি না আপনি করেন। ঠিক আছে? সো আমরা আসলে যেটা জানবো, যতটুকুই জানবো ততটুকু আমরা করার ট্রাই করবো, হয়তো 100% না হলেও কাছাকাছি এই বিষয়টা যাবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে পরামর্শ। এবং পরামর্শের পরে যেটা হচ্ছে যে আমরা HTML CSS এই দুইটা জিনিস কি এবং কেন কাজে লাগে এটা আমরা জেনে গেছি, এটা নিয়ে আমরা টাইমে আর যাব না। আমরা এখন যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে ওই HTML এবং CSS এর আমাদের কাইন্ডলি একটু বলবেন CSS কয় ধরনের, যদি কেউ একজন বলতেন, কাইন্ডলি একটু কোঅপারেট করবেন, হ্যাঁ। তাহলে দেখা যাবে যে আচ্ছা আচ্ছা, 3 ধরনের, ইনলাইন, আউটলাইন। আচ্ছা আচ্ছা, একটু কাইন্ডলি কোঅপারেট করবেন, আদারওয়াইজ দেখা যাবে যে আমার কাছে মনে হবে যে রেডিও স্টেশনে বসছি, বুঝছেন, একদম রেডিও স্টেশনে বসে যে রেডিও জকি যারা আছে তারা দেখবেন যে কি, হ্যাঁ, কি চমৎকার, মনে হচ্ছে যে সবাই তার সামনে বসে আছে, সে তাদেরকে উদ্দেশ্য করে কথা বলতেছে এবং খুবই কাছাকাছি তারা, আদৌ তার সামনে কিছু নাই, তার সামনে পুরো পৃথিবীটাই হচ্ছে কি আপনার তার সামনে।
সে ওইরকম একটা কি স্কিল থেকে বা নলেজ থেকে হচ্ছে কি আপনার কথা বলে যায়, মানে মনে হয় যে সে আমার সাথেই কথা বলতেছে। আমার কিন্তু আসলে ওই অভ্যাসটা নাই। ঠিক আছে, এই হচ্ছে বিশেষ, যার কারণে আমি একটু কোশ্চেন করতে পারি, কাইন্ডলি আপনারা। জি, হ্যাঁ হ্যাঁ, এরকমও অনেক সময় হয় আর কি, দেখা যায়। তো এটা আসলে আমি আসলে ওই দলের কেউ না। তো কাইন্ডলি যেহেতু এটা কমিউনিকেশনের বিষয়, আপনাদের সাথে কোঅপার একটা লাগবে, আমার হয়তো কিছু কোশ্চেন থাকবে, আমি অ্যান্সারটা আপনাদের কাছ থেকে চাইবো, বা আপনাদের কোশ্চেন থাকবে, আমি হয়তো সেই অ্যান্সার গুলো দিব। এই হচ্ছে বিষয়। তো সিএসএস তো 3 ধরনের, এবং সিএসএস টা কেন লাগে সেটা আমরা জেনে গেছি। যেটা হচ্ছে কি আপনার ইসের জন্য লাগে, কি নাম বলে ওইটাকে, ওয়েবসাইটের যে এলিমেন্ট গুলো দিয়ে আমরা স্ট্রাকচার তৈরি করি, ওইগুলোকে হচ্ছে কি আপনার আহ, একটু কালারফুল করা, ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া, বর্ডার করা, হাইট দেওয়া, উইডথ দেওয়া। আমরা দেখেন ক্লাস 7 এর যদি এক্সাম্পলটা আমরা দাঁড় করাই, কি কাজ করছিলাম, বেশ কিছু কাজ করছিলাম আমরা, বুঝছেন? এই যে এই কাজগুলা, এই যে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হয়, এই যে ফন্টের কালার দিতে হয়, তাই না? এই যে স্প্যানের কাজ, ডিভ এর কাজ, মোটামুটি যে ইনলাইন সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, এগুলোতে আমি আর টাইম ব্যয় করব না। সিলেক্টর কি জিনিস, এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, এগুলো মোটামুটি। এরপর হচ্ছে যে লিঙ্ক গুলোকে ডিজাইন করা, এটার কোডিংটা যদি আমরা একটু দেখি, এই যে হ্যাশ দিয়ে কাজ করাইছে, আইডি দিয়ে, হ্যাঁ, এরপর হচ্ছে ক্লাস দিয়ে করলে ডট দিয়ে করা হইতো। এগুলো সবগুলো বিষয় কিন্তু আমি শেয়ার করেছিলাম। P1 এটাতে কি কাজ করা আছে, এটা একটু ওপেন করি আমরা। এখানে কি সুন্দর চমৎকার আপনার ইফেক্টেরও কাজ দেখা যাচ্ছে, তাই না? তো এই যে বিষয়গুলো হচ্ছে কি আপনার সিএসএস করেই কিন্তু আমরা করেছি, এখানে কোনো রকেট কোনো সায়েন্স নাই। এই যে এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলোকে ধরে যা সিএসএস করে আমরা কাজগুলো করেছি। এবং এই যে সিএসএস টা আমরা এই যে এইচটিএমএল ফাইলের মধ্যে স্টাইল ট্যাগ নিয়ে করেছি, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল সিএসএস। সেম ফাইলের মধ্যে সিএসএস করে ফেলা, একটা লাইনের মধ্যে সিএসএস করে ফেলা, সেটাকে আমরা বলি কি ইনলাইন সিএসএস। আর যেটা আলাদা একটা ফাইল নিয়ে কাজ করা হয়, সেটা কি এক্সটার্নাল সিএসএস। দ্যাটস ইট। এই বাহিরের আলাদা ফাইল করে করা এক্সটার্নাল, এরপর হচ্ছে সেম লাইনে, এলিমেন্টের সেম লাইনে করে ফেলা ইনলাইন, এবং হচ্ছে হেড সেকশনে করে ফেলা হচ্ছে ইন্টারনাল। দ্যাটস ইট। ডে 7 এ হচ্ছে কি এই বিষয়গুলো ছিল। ডিপ কেন নিব, সেই বিষয়গুলো ছিল ব্লক তৈরি করার জন্য একটা ব্লকে, এবং ব্লকগুলো ধরে আমাদের সিএসএস করতে সুবিধা হয়। আজকে আসলে ডিপটা আমরা কয়টা নিব, কেন নিব, এর উপর বেস করে আমি একদম আহ, ঈদের টাইমটাতেই মেবি আমাদের লাস্ট ক্লাস যখন ছিল, তখন একটা প্ল্যান করে কাজ করতে চেয়েছিলাম, বাট ওইটা আসলে কমপ্লিট করতে পারি নাই। মাঝখানে তো আরো গ্যাপ পড়ে গেল। আমি আসলে সেই জায়গাটা আবার যেতে চাচ্ছি, যে একটা ওয়েবসাইট যে বানানো হয়, ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে মেইন হচ্ছে লেআউট। মেইন হচ্ছে গিয়ে লেআউট। লেআউটটা আসলে এতটা ইম্পর্টেন্ট, যে আমি এখানে সেকশন কিভাবে ডিফাইন করব, বা ব্লক বা ডিপ কিভাবে ডিফাইন করব, এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার কনসেপ্ট না রাখতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের একটা ওয়েবসাইটের আসলে ভিজুয়াল, মানে ভিজুয়ালি আমরা এটাকে ইমপ্লিমেন্টই করতে পারবো না। হয়তো মাথায় থাকবে এরকম হইলে হইতো, এরকম হইলে হইতো, এটা চাচ্ছিলাম বাট করতে পারতেছি না। এই বিষয়গুলো রেগুলারলি কাজ করবে, বাট আমি কিন্তু করতে পারবো না, বিকজ অফ আমার আসলে স্ট্রাকচার সেন্স পুরোপুরি নাই, বা আমি আসলে কোথায় কিভাবে সেকশন বা ডিপ গুলো ডিক্লেয়ার করতে হয়, ব্লক গুলো ডিক্লেয়ার করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমি আসলে প্রপারলি মানে অর্গানাইজ না, বা কাউন্ট করার মতন না। সো এই বিষয়গুলো আবার যে একদিনে হবে তা না, আমরা ছোট ছোট কিছু এক্সাম্পল করে, কিছু কিছু কাজ করে আমরা এই বিষয়গুলো দেখবো। যেমন এখানে আমার একটা স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন তো, না? স্ক্রিনের মধ্যে একটা হোয়াইট স্পেস আমি নিয়েছি, একটা হোয়াইট স্পেস নিয়েছি। এই হোয়াইট স্পেসটাকে আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্রাউজারের অংশটা। ওয়েবসাইটের ব্রাউজারটা এটা ওপেন করলে এরকম সাদা। তো এই ব্রাউজারে আমরা পুরো ব্রাউজার জুড়ে আমরা ইয়ে লিখবো না, কি নাম বলে এটাকে, কন্টেন্ট লিখবো না। আমরা কি করব, দুই পাশে একটা মার্জিন রাখবো। খেয়াল করবেন, দুই পাশে আমরা মার্জিন রেখে তারপর হচ্ছে কি আমরা এটা ইয়া করব, মাঝখানে এটার মানে দুই পাশে বাদ রেখে মাঝখানে লেখালেখি করব। ওকে ফাইন। দেন হচ্ছে কি এখানে আমরা একটা ব্যানার বা অ্যাড টাইপের কিছু রাখবো। নিচে একটা মেনু তৈরি করব আমরা। তার নিচে হচ্ছে গিয়ে আপনার একটা ফুটার এরিয়া থাকবে, যেখানে আসলে একদম ফুটার মেসেজ টাইপের কিছু থাকবে। এবং এই যে এই পার্টটাকে হচ্ছে গিয়ে, এই কন্টেন্টের এই পার্টটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো। আর এখানে হচ্ছে কি আমাদের মেনুগুলো বসে যাবে। এই যে
এরকম ভাবে হোম, অ্যাবাউট, হ্যাঁ, কন্টাক্ট, জাস্ট আমি আপনার স্কেচ করে বোঝার জন্য যেখানে আসলে কিভাবে এই বিষয়গুলো আমরা ইমপ্লিমেন্ট করবো। ধরেন ভিজুয়ালি আমার মাথায় আসলো এই জিনিসটা আমি করতে চাই, কিন্তু এটা HTML এ কিভাবে আমি ডিক্লেয়ার করব, CSS এ কিভাবে ডিক্লেয়ার করব, আমার কথা কি বুঝতেছেন অবজেক্টিভটা? এখানে যা দেখতে পাচ্ছি এটার HTML টা কেমন হবে, এবং যা দেখতে পাচ্ছি এটাকে CSS এ কনভার্ট কিভাবে করব, জাস্ট এই কনসেপ্টটা, লেআউট কনসেপ্টটা যদি আমি বুঝতে পারি তাহলে দেখা যাবে এইটাকেই আপনার ইনক্রিজ করে করে আমরা কনসেপ্ট ইনক্রিজ করে করে আমরা বেটার কিছু নিয়ে আসতে পারতেছি। CSS তো আসলে ঘুরে ফিরে ওই যে প্রপার্টি ভ্যালু, আমার বিভিন্ন ইফেক্ট দেওয়া, হাইট উইডথ দেওয়া, রো কলাম করা, তাই তো, বর্ডার দেওয়া, এই বিষয়গুলো কিন্তু, বাট লেআউট কনসেপ্টটা খুবই জরুরি। আচ্ছা, তাহলে এখন আসেন এই যে এটা তৈরি করার জন্য কয়টা ডিপ লাগবে এটা আমরা একটু কাউন্ট করে ফেলবো, ঠিক আছে, বা আমরা এটা একটু জেনে নিব। ধরেন আমি একটু লিখে ফেলি, যেমন এটার নাম দিব হচ্ছে গিয়ে ধরেন ব্যানার, ব্যানার। এরপরে এটার নাম দিব ধরেন হচ্ছে গিয়ে মেনু। এরপর হচ্ছে গিয়ে এটার নাম দিব হচ্ছে গিয়ে আপনার লেফট বার। এইটার নাম দিব হচ্ছে গিয়ে ধরেন রাইট বার, এরকম কিছু একটা। এইটার নাম দিব হচ্ছে ফুটার। তাহলে এখানে দেখেন কয়টা ডিপ চলে আসতেছে, একদম ন্যাচারালি চোখে দেখাই কয়টা, 1 2 3 4 5টা আসতেছে নাকি? আরো যোগ হবে একটা মেইন ডিপ থাকবে, যেটা র‍্যাপার বলি আমরা বা কন্টেইনার বলি। মেইন ডিপ এটা ধরেন হচ্ছে বাইরে, মানে শুরুতেই ডিক্লেয়ার করা হবে র‍্যাপার অর কন্টেইনার। কেউ কেউ র‍্যাপার হিসেবে ইউজ করে, কেউ কেউ আবার কন্টেইনারও বলে, আমি দুইটাই লিখে রাখলাম। তাহলে হইলো 6টা। এরপরে যেখানে আপনি একটা এরিয়াকে দুইটা ভাগে ভাগ করতেছেন, ডিভাইড করতেছেন, ওই জায়গায় হচ্ছে গিয়ে ওই দুইটা ভাগকে বা দুইটা কন্টেন্টকে আপনার কন্টেইন করার জন্য একটা মেইন ডিপ লাগবে। মানে কাইন্ড অফ হচ্ছে গিয়ে আমরা ওই যে টেবিলে টিআর এবং টিডি নিয়ে কাজ করছিলাম না, কারণ দুইটা কলাম যদি আমরা নিতাম, আগে তো টিআর ডিক্লেয়ার করতাম, তারপর না ভিতরে টিডি ডিক্লেয়ার করতাম, রাইট? তো এই যে লেফট বার এবং রাইট বার, এই দুইটার জন্য একটা মেইন ডিপ থাকবে, ঠিক আছে। এটার নাম দিলাম হচ্ছে গিয়ে ধরেন আমি এই পাশেই লিখে রাখলাম, মাঝামাঝি লিখে রাখলাম কন্টেন্ট। তাহলে ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি কয়টা ডিপ চলে আসছে এখানে। শুরু হবে হচ্ছে একদম কন্টেইনার দিয়ে, শুরু হবে কন্টেইনার দিয়ে, কন্টেইনারের ভিতরে সব কাজ হবে একদম, বলতে পারেন আপনার এই যে বর্ডারটা, ফুল বর্ডারটা, মানে হোয়াইট স্পেস বাদে কন্টেন্টের যে বর্ডারটা, এটা হচ্ছে কন্টেইনারের বর্ডার। মেইন ডিপ একটা থাকবে, তারপরে তার মধ্যে প্রথমে থাকবে হচ্ছে গিয়ে ব্যানার, তারপর হচ্ছে যে মেনু বা নেভিগেশন, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে, একটা লেফট একটা রাইট, লেফটের উইথ বেশি, রাইটের উইথ কম, এবং তারপরে হচ্ছে গিয়ে ফুটার। এটার স্ট্রাকচারটা আমরা রেডি করে ফেলি, চলেন দ্রুত। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? আমি একটু লিখি এখানে বেসিক লেআউট, বেসিক লেআউট। আমরা এখানে একটু থিম যেভাবে ওরা কাজ করে অর্গানাইজ ভাবে, ওদেরকে একটু ফলো করার চেষ্টা করব। হ্যাঁ, যেমন হচ্ছে কি আপনার ডিপ ক্লাস কন্টেইনার ডট কন্টেইনার দিলে ডিপ ক্লাস কন্টেইনার শুরু হয়ে গেল। আমরা এখানে এই ডিপের শেষে বলে দিলাম মেইন কন্টেইনার ইন্ট। এটা একটু কমেন্ট করে এই ডিপটা কার, শিট, এটা নিচে দিই। মানে ক্লোজিং এর শেষে আমরা বলে দিব কোনটা কার ডিপ। এই যে ডিপটা তৈরি করলাম এটা হচ্ছে কন্টেইনার, কোনটা, এটার মধ্যে পুরো এই বর্ডারটাই হচ্ছে কি কন্টেইনার, ঠিক আছে। এই এরিয়াটা হচ্ছে কি আমরা ধরেন আমাদের জন্য ধরেন 100 ফিট জায়গা রাখছে, কিন্তু আমরা 100 ফিটের জায়গায় কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে কি ধরেন 85 বা 90 ফিটের মধ্যে, আর বাকি হচ্ছে কি আমরা দুই দিকে ছেড়ে দিব। ধরেন বাড়ি তৈরি করলে আপনি কি পুরোটাই একদম জমি বরাবর বাড়ি করা শুরু করেন নাকি, না একটু ছাড়েন? ছাড়েন না? আমরা তো আসলে ছাড়তে চাই না, চিন্তা করি যে একটু বাড়লেই তো ভালো, তাই না? যত বাড়বে তত আসলে বেনিফিট। আচ্ছা, তো দেখেন ডিপ ক্লাস কন্টেইনার, কন্টেইনারের মধ্যে গিয়ে হচ্ছে কি আমাদের এই যে এই পার্ট গুলো আসবে। প্রথমে আছে ব্যানার, ব্যানারটা ডিক্লেয়ার করে ফেলি আমরা, ডট ব্যানার, ডিপ ক্লাস ব্যানার, ব্যানার একটা ছবি দিয়ে ব্যানারটা করব আমরা। ইমেজেস ফোল্ডার নেই, একটা ব্যানার ছবি নিয়ে আসি আমরা, ব্যানার 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 ওয়েব ব্যানার,
একটা জাস্ট এক্সাম্পল আমরা ট্যাব এই ছোটখাটো জিনিসপত্র দিলে হবে, ভালো ইমেজ দরকার। ফাইটা যাবে এটা ইউজ করলে, তারপর ইউজ করি পরে চেঞ্জ করে নেব, মানে সময় নষ্ট না করি আমরা। ডেট, আমরা এটা ছবির নামটা এখান থেকে ইয়া করে দিচ্ছি আমরা, হ্যাঁ কারেকশন করে দিচ্ছি, ব্যানার ডট জেপিইজি নামটা কপি করে নিচ্ছি, এবং হচ্ছে কি একটা ফোল্ডারের মধ্যে দেওয়া দরকার, একটা ফোল্ডার মেক করে নিই এখানে, হ্যাঁ ইমেজেস না দিলেও হয়তো, একটা ছবি তো, ইমেজেস এর মধ্যে এটাকে আমরা সেভ দিলাম বা ডাউনলোড করে ফেললাম, কনফার্ম করে নিলাম আবার। তাহলে এটা আমরা ইউজ করব কোথায়, ইমেজেস স্ল্যাশ ব্যানার ডট জেপিইজি, হ্যাঁ আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে মাই ব্যানার। ওকে, এই ইমেজেস এর মধ্যে আছে না, হ্যাঁ আছে, কনফার্ম হয়ে গেলাম। তাহলে এই যে আমার এখানে ব্যানার কিন্তু এন্ড হয়েছে, এটা আমি হচ্ছে গিয়ে কমেন্ট করে বলে দিব আমি আমার নিজের সুবিধার্থে, যাতে আমি ভুলেও যাতে মানে ভুল না করি যে এই ডিপ কার ডিপ, আসলে ডিপ তুমি কার, তুমি কার শেষ, কার সীমানা শেষ তুমি, দেখেন ডিপ কিন্তু বেড়ে যাবে এখানে। তারপরে আসেন হচ্ছে গিয়ে ব্যানারের পরে আপনি ইয়ে করবেন, মেনু নিবেন, ডিপ ক্লাস মেনু, এটাকে নেভিগেশনও বলি আমরা। তো মেনুটা আসলে আমরা কয়েক ভাবে ডিজাইন করতে পারবো। আমরা ফার্স্টে ধরেন ইউএল আনোডা লিস্ট দিয়ে করতেছি, এলআই মেনুতে একটা লিংকের ব্যবস্থা থাকবে অবশ্যই, এই জন্য অ্যাঙ্কর ভিতরে, আর এর মধ্যে হচ্ছে কি যে হোম, ঠিক আছে হোম হোম একটা নিলাম, এটাকে আমরা রিপিট করি, কয়েকটা করে দিই, হোম দিব, অ্যাবাউট দিব, এরপরে সার্ভিস দিব, সার্ভিস, এরপরে আর কি থাকতে পারে, ধরেন কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল দিব, শিফট দিব, ডি দিব, হ্যাঁ আচ্ছা হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, গ্যালারি, কন্টাক্ট, লগ ইন লগ আউটটা আজকে না, আরেকদিন দিব। আচ্ছা ওকে, এটা হচ্ছে মেনু, মেনুর স্ট্রাকচারটা আমরা এইভাবে সাজায় ফেললাম। তাহলে এখানে নিচে তো বলে দেওয়া দরকার মেনু এন্ড, মেনু এন্ডটা বলে দিলাম। তারপরে আসেন যে প্ল্যান করছিলাম যে আমরা একটা মেইন একটা রো থাকবে, তাকে ডিভাইডেড করব মানে কন্টেন্ট সেকশনটাকে। তাহলে সেটা করার জন্য হচ্ছে কি আমরা এখানে ধরেন একটা ডিভ নিলাম কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে হচ্ছে গিয়ে একটা নিব হচ্ছে লেফট বার, আর লেফট বারের পরে কি হবে আবার রাইট, সিকোয়েন্সটা দেখতেছি তো আমরা না, দেখেন ট্রিটা, দেখেন ট্রিটা ডিপ ক্লাস কন্টেন্ট, তার মধ্যে কি লেফট বার যেরকম রাইট বার ওইরকম আছে না, যে আমরা এটার মধ্যে আবার রাইট বার ঢুকায় ফেলবো, তাহলে কিন্তু সিএসএস টা কাজ করবে না আমাদের, বুঝতে পারছেন, মানে শেখার বিষয়গুলোই এগুলাই, এই যে আমরা কেন নিচ্ছি বা এটার মধ্যে এটার পর এটা কেন নিচ্ছি, এটার মধ্যে কেন নিচ্ছি, শেখার বিষয়গুলো বা জানার বিষয়গুলোই এটা। আচ্ছা এখানে আমরা প্যারাগ্রাফ ডিক্লেয়ার করে ফেলি, যেমন পি ট্যাগ, এখানে লরেম আমরা তো মোটামুটি দিয়ে দিই, যেহেতু এই এরিয়াটা বড় থাকবে, লেফট বার, এরপর হচ্ছে রাইট বারে একটা পি দিয়ে দিই, লরেম লেফট বার রাইট বার, আমরা এখানে তাহলে বলে দিই এই যে এটার পর হচ্ছে গিয়ে কন্টেন্ট এন্ড, কন্টেন্ট এন্ড, কন্টেন্ট এন্ড বলে দিলাম। তারপরে আসেন বাকি থাকে 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 তাহলে কি ফুটার না, লেফট এবং রাইটের ঝামেলাটা গেলে ফুটার থাকে, তাহলে অবশ্যই সিরিয়ালি ফুটার চলে আসতেছে, ডিপ ক্লাস ফুটার, ফুটারে তেমন বেশি কিছু দিব না, একটা প্যারাগ্রাফ দিয়ে দিই, অল রাইট রিজার্ভ, এরপরে কপিরাইট চিহ্ন এম্পারসেন্ট কপি, কপিরাইট 2024, আমি এখানে বললাম ডেভেলপড বাই লিলিয়াম ওয়েব
সিস্টেম, এখানে তাহলে বলবো আমরা ফুটার ইন্ট, ফুটার ইন্ট। এখানে যা দেখতে পাচ্ছি আমরা ঠিক এইটাকে বাস্তবায়ন করার জন্য যে স্ট্রাকচার বা HTML টা আমাদের নেওয়া দরকার ছিল আমরা সেটা কিন্তু নিয়ে নিছি এখানে। ফার্স্ট হচ্ছে গিয়ে দেখেন কন্টেইনার, যে আমরা পুরো যে উইথটা পাইছি পুরো উইথে কাজ করব না, আমরা একটা উইথ ডিফাইন করে নিব, দুই পাশে ফাঁকা জায়গা থাকবে, এটার জন্য একটা মেইন ডিভ নিতে হয়েছে কন্টেইনার। এরপরে নিচে আমরা প্রথম ডিভ যেটা ব্যানার, যেখানে আমরা প্ল্যান করেছিলাম এরকম একটা ব্যানার থাকবে, জাস্ট HTML টা নিচ্ছি আমরা। এরপরে কি মেনু, মেনুটা আমরা আলাদা লিস্ট, লিস্ট এবং অ্যাঙ্কর দিয়ে সাজাইছি আমরা স্ট্রাকচারটা। তারপরে আসেন এই যে কন্টেন্ট সেকশন, ডিভ প্লাস কন্টেন্ট, এটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা লেফট বার আর একটা হচ্ছে গিয়ে রাইট বার। এই যে কন্টেন্টের ডিভটা এখানে শেষ হয়েছে, কার মধ্যে কে, মানে ট্রিটা কি বুঝছেন আপনারা, কাইন্ডলি একটু বললেন আমাকে, ট্রিটা বুঝছেন কার মধ্যে কাকে নেওয়া হয়েছে, কার মধ্যে কাকে নেওয়া হয়েছে, ট্রিটা কি বুঝতে পারছে কিনা? এই যে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে লেফট বার, এই যে স্টার্টিং এবং ক্লোজিং, এই যে দেখেন লেফট স্টার্টিং এবং ক্লোজিং, এই যে রাইট স্টার্টিং এবং ক্লোজিং, আর এই যে ডিভের ক্লোজিংটা এটা কিন্তু এই যে কন্টেন্ট যেটা তার মধ্যে। ঠিক আছে, এটা আমরা এলোমেলো করব না, একটু ঠান্ডা মাথায় সাবধানে তাড়াহুড়া না করে করব। এরপর হচ্ছে যে ডিভ প্লাস ফুটার। ওকে, এই হচ্ছে কি আমাদের HTML স্ট্রাকচার। কাইন্ডলি একটু আপনারা ওভারভিউ করতে পারেন, কোনো কোশ্চেন থাকলে বলতে। এইটা হচ্ছে কি আমাদের HTML কি বলে স্ট্রাকচার, এইটার ভিজুয়ালি এখন এই দিকে আমরা নিয়ে যাব, শুরু করব। ওকে, তাহলে আমরা একটা আলাদা ফাইল নেই, তাহলে একটা আলাদা ফাইল নেই আমরা এখানে day 8 এর মধ্যে নিউ ফাইল, যেহেতু মোটামুটি বেশ ভালো CSS করা লাগবে তাহলে আমরা এখানে আলাদা ফাইল নিয়ে করি style.css। এখন ফাইল যে নিলাম এই ফাইলটা তো আসলে লিংক করতে হবে না, এটা তো আমরা জানি, এটা জানি না আমরা লিংক করতে হয় যে, তাহলে হচ্ছে কি এই যে টাইটেলের মধ্যে আমরা একটা লিংক করে ফেলি, যে লিংক কি বলে দিব হচ্ছে গিয়ে যে লিংক কি বলে দিব হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে কি বলে নাম এটার, যে আমরা CSS টা আলাদা একটা ফাইলে করেছি, তাহলে কি হবে style.css ফাইলের নামটা, এটা আমরা স্পেলিংটা ঠিক রাখার চেষ্টা করব। আচ্ছা, লিংক হয়ে গেল। এখন আসেন আমরা যেহেতু ছোট লেআউট তো একবারে সব ডিক্লেয়ার করে ফেলি, একটু দেখেন কাজের কিছু কিছু ওয়ে থাকে তো, যেমন এই যে আমাদের একটা ইউনিভার্সাল সিলেক্টর, এই যে ইয়া দিয়ে নেয় কি নাম, স্টার দিয়ে নেয় ইউনিভার্সাল সিলেক্টর, মানে ওভারঅল, মানে ওভারঅল এটাকে বলে ইউনিভার্সাল সিলেক্টর, স্টার দিয়ে নিলেন না, ওভারঅল সব কিছুর উপর এটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, ইউনিভার্সাল সিলেক্টর, হ্যাঁ, অনেকে এটা নেয় অনেকে নেয় না, বাট আছে যে এরকম কিছু একটা এক্সিস্ট করে, আমি যদি শেয়ার না করি তাহলে তো হয়তো জানা হবে না আপনাদের। এরপরে আসছে হচ্ছে বডি, বডিতে একটা এলিমেন্ট সিলেক্টর, তাই না, বডি একটা এলিমেন্ট সিলেক্টর। তারপর আছে কন্টেইনার, বাট কন্টেইনার তো এলিমেন্ট না, কন্টেইনার কি ক্লাস সিলেক্টর না, তাহলে অবশ্যই আমাদের ডট দিতে হবে। এরপরে আছে কি ব্যানার আছে, আমি একটা করে কপি করে করে জাস্ট ক্লাসের নামগুলো নিয়ে ফেলতেছি। এরপরে ব্যানারের মধ্যে কিন্তু ব্যানারের ইমেজ আছে, তাহলে আমরা একটা ডিসেন্ডেন্ট সিলেক্টর নিব, মানে ব্যানারও থাকবে, ব্যানারের ইমেজ কে যদি আমরা CSS করে হাইট উইডথ বা আদার্স কিছু দিতে চাই তাহলে এটাও লাগবে। ঠিক আছে, ব্যানার IMG। তারপরে কি আছে ভাই দেখেন তো, মেনু আছে না, মেনু, তারপর আছে মেনু, আর মেনুর এটা নিলে আপনাকে সিস্টেমে ডিসেন্ডেন্ট ওয়েতে আসতে হবে। যেমন মেনুর মধ্যে প্রথমে তো মেনু আছে, মেনুর দ্বিতীয়টা হচ্ছে মেনুর সাথে ইউএল আছে, তাই না, মেনুর ইউএল এর সাথে আবার এদিকে ইউএল এর মধ্যে আবার কে আছে, এলআই আছে, আবার এদিকে ইউএল এলআই আবার অ্যাঙ্কর ট্যাগ আছে, দেখছেন ডিসেন্ডেন্টের সিস্টেমটা দেখছেন, মেনু নিলেন, মেনুর মধ্যে ইউএল নিলেন, ইউএল এর মধ্যে এলআই নিলেন, ইউএল এলআই এর পরে আবার এ নিলেন, এটা চ্যাপ্টার গেল। তারপরে কি আছে কন্টেন্ট, ক্লাস কন্টেন্ট নিলেন। এরপরে কন্টেন্টের পরে হচ্ছে কি আপনার কি আছে লেফট বার রাইট বার নাম দিছি আমরা আপাতত, যেহেতু কোনো ওইরকম কোনো অবজেক্টিভ নাই, জাস্ট লেআউট কনসেপ্ট বোঝার জন্য।
লেফট বারের মধ্যে আবার প্যারাগ্রাফ আছে, তাই না? প্যারাগ্রাফ আছে, আবার আছে কি রাইট বার আছে। আমি এই জন্য কি করতেছি, এগুলোর বানান যদি ভুল হয় ভাইয়া তাহলে আউটপুটটা আসে না। তো কনফিউজ না থেকে, এগুলো যদিও খুব ইজি স্পেলিং, তারপরও আমরা কি করতেছি, কপি পেস্ট করতেছি রাইট বার পি, যাতে মিস্টেক হওয়ার চান্স না থাকে। এরপরে আছে কি ফুটার, তারপরে আছে হচ্ছে গিয়ে ফুটারের পি, মানে সব একবারে ডিক্লেয়ার করে নিলাম, যদিও বড় লেআউট করার ক্ষেত্রে। জি জি। হ্যাঁ, আবার অভ্যাস হয়ে গেলে দেখা যাবে যে তখন আবার খুব একটা ইয়া হবে না। আর এখন তো লেআউটটা ছোট, হ্যাঁ, যার কারণে আমরা সব কি আছে না আছে পুরোটাকে আমরা আগে হচ্ছে গিয়ে এই সিলেক্টর গুলোকে ডিক্লেয়ার করে ফেলছি। মানে এর বাইরে আপাতত দেখতেছি না সিএসএস করার মতন কিছু আছে, আর নাইও তো। আমরা কি নিলাম, ইউনিভার্সাল থেকে শুরু করে একদম সবই নিয়ে ফেলছি। ইউনিভার্সাল নিছি, বডি নিছি, কন্টেইনার নিছি, হ্যাঁ, কন্টেইনার মধ্যে ব্যানার ছিল, ব্যানারের মধ্যে ইমেজ ছিল, মেনু ছিল, মেনুর ইউএল ছিল, ইউএল এলআই ছিল, ইউএল এলআই এ নিছি, বাদ রাখছি কিছু বলেন? কন্টেন্ট নিছি, কন্টেন্টের মধ্যে লেট বার আছে সেটাকেও নিছি, লেট বার যে আবার প্যারাগ্রাফ নিছি ওইটাও নিছি, রাইট বার আছিল, রাইট বার তো নিছি, তার সাথে প্যারাগ্রাফ ছিল ওইটাও নিছি, এরপরে ফুটার ছিল, ফুটারের প্যারাগ্রাফ ছিল ওইটাও নিছি। আর বলেন কি বাদ আছে? দেখতেছি না আপাতত বাদ, হয়তো চোখে পড়লে পরে আমরা এটাকে। আচ্ছা, তাহলে এখন শুরু করব কোত্থেকে আসলে? আমরা কন্টেইনার দিয়ে শুরু করি, বা হচ্ছে গিয়ে আহ, হ্যাঁ, কন্টেইনার দিয়ে শুরু করি। কন্টেইনারের একটা উইথ দিব আমরা, উইথ, উইথটা দিব 90%। কত দিলাম? 90%। এবং একটা করে ইনপুট দিব, এই যে উইথটা কোথায় গিয়ে হিট করতেছে এটা আমরা আসলে ব্রাউজারে রিলোড দিয়ে দেখব। দেখেন, আমার এখন ইয়াটা আছে কোন পর্যন্ত বলেন তো? শুরু থেকে শেষ পর্যন্ত না? শুরু থেকে শেষ পর্যন্ত, বাট দুই পাশ থেকে ফাঁকা করে ফেলবে শুধুমাত্র এই এক পাশ থেকে ফাঁকা করে ফেলবে শুধুমাত্র আপনার উইথ দেওয়ার কারণে 90% পর্যন্ত কন্টেন্ট থাকবে। এই সাইড পুরো ফাঁকা হয়ে গেছে না? ডান সাইডটা, মানে 10% জায়গা আছে এখানে। এখন আমরা বলছি 10% জায়গা তো তুমি পুরোটা ডান পাশে দিতে পারো না, তুমি হয় বামে 5% দাও, ডানে 5% দিয়ে ডিভাইডেড করো। এই কাজটা করার জন্য এটা আমরা মার্জিন প্রপার্টি ইউজ করব, যে ডানে বামে দুইটাতেই সেম রাখো। হ্যাঁ, তাহলে আমরা মার্জিন এখানে টেকনিক্যাল ইউজ হবে মার্জিন অটো, অটো বলতে পারি বা জিরো অটো বলতে পারি, মার্জিন জিরো অটো। এটা বললে দেখা যাবে যে আপনার দুই পাশ থেকে ওরা ছাড়ছে, দেখছেন? দুই পাশ থেকে, এই পাশে একটু রাখছে, এই পাশে একটু রাখছে। আর ব্রাউজারে কিছু ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে, আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে ছবি নিছেন, নিচে এগুলো নিছেন, এই ডিফল্ট মার্জিন প্যাডিং গুলো আপনি চাইলে হচ্ছে ইউনিভার্সালে অফ করে দিতে পারেন। এই যে এরকম ভাবে মার্জিন জিরো, এরপরে হচ্ছে গিয়ে ধরেন প্যাডিং জিরো, ঠিক আছে? এরপরে অনেকে এরকমও করে, হ্যাঁ, যে এগুলো আস্তে আস্তে দেখে দেখাবো আপনাদেরকে। যেমন হচ্ছে গিয়ে ফন্ট সাইজ, ডিফল্ট ফন্ট সাইজ কি দিব আমরা, হচ্ছে ধরেন হচ্ছে 16 পিক্সেল, যদিও ডিফল্ট 16 পিক্সেলই থাকে, তারপর আমরা আবার কনফার্ম করে দিলাম। এদিকে হচ্ছে কি আমরা কি বললাম, কালার, যে পুরো ওয়েবসাইটের কালার থাকবে কি কালো, বুঝছেন? মানে এরকমটা ভালো ভালো যারা থিম বিল্ড করে তারা এরকম ভাবে হচ্ছে গিয়ে স্ট্রাকচার ফলো করে কাজ করে। ওকে, আরো তো রেসপন্সিভের বিষয় আদি আছেই। দেখেন, মার্জিন প্যাডিং জিরো করে দেওয়ার পর আউটপুটটা দেখছেন? মার্জিন প্যাডিং জিরো করে দেওয়ার পর আউটপুটটা দেখছেন? একদম ইয়ে হয়ে গেছে না সব, ইয়া মার্জিন প্যাডিং চলে গেছে, ডিফল্ট ছিল। আমি একটু আবার আপনাদের এই বিষয়টা দেখাই। এই যে দেখেন, আমি কমেন্ট করে দিলাম, কমেন্ট করে আবার ফেরত গেলাম, ফেরত গিয়ে এই যে রিলোড দিলাম, দেখেন এখন যেভাবে আছে। আর যখন এই যে ইউনিভার্সালি আমরা যখন মার্জিন প্যাডিংটাকে অফ করে দিচ্ছি, তখন দেখেন তো কেমন দেখায়। দেখছেন একদম সব সমান ইয়ে হয়ে গেছে।
ফন্ট সাইজ 18 বলে দিছি, 16 বলে দিছি, কালার বলে দিছি, লাইন হাইট বলতে পারি আমরা একটা লাইন। এগুলা কি করে থিমের শুরুতে যারা থিম ডিজাইন করে তারা তো একটা প্ল্যানিং করে বসে, তো তারা এই জিনিসগুলো আগে থেকে করে ফেলে। আমি একটু একটু করে আপনাদের টাচ দিয়ে যাচ্ছি। লাইন হাইট ধরেন আমি 1.8 দিয়ে দিলাম, যে 1.8 থাকবে। বেশি হয়ে গেছে না? না ঠিক আছে মনে হয় 1.6 দিই বা 7 দিয়ে দিই এরকম। আচ্ছা, সিএসএস যে অ্যাপ্লাই হচ্ছে এটা তো বুঝতেছি নাকি? যদি লিংকটা যদি আমার ঠিকঠাক না হইতো ভাই চলেন লিংকটাকে বাদ দিই। এই যে লিংক ভুল হইছে বা বসাই নাই, ভুলে গেছি, আমার কিন্তু কোনো কিছুই হইলো না কিন্তু। ঠিক আছে, লিংকটা কিন্তু অবশ্যই আমাদের এসেনশিয়াল। ওকে, তো ধীরে ধীরে আমরা আসেন ব্যানারে আসি। ব্যানারে তো আসলে তেমন কিছু করার নাই, আপনার ব্যানারের ইমেজটাকে একটু কিছু একটা করা দরকার। ব্যানারের যে ইমেজটা আছে এটার উইডথটা আগে 100% দিই আমরা। সর্বনাশা বড় হয়ে গেছে না? উইথের সাথে অটোমেটিক্যালি একটা হাইট নিয়ে নিছে। হাইট আমরা 350 পিক্সেল। ছবিটার রেজুলেশন ভালো না তো ফেটে গেছে, কিন্তু যাক চলবে, আমরা চালাইনি আপাতত, তাই না? আচ্ছা, এখন ধরেন হচ্ছে গিয়ে আহ, এই যে নিলাম আমরা ছবিটা, এখানে আপনারা একটু হয়তো কনফিউজ হবেন কিনা আমি জানি না। ইমেজের ক্ষেত্রে হাইটের ক্ষেত্রে পিক্সেল ইউজ করলাম, উইথের ক্ষেত্রে পার্সেন্ট ইউজ করলাম, এটার বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন আসে কিনা? যদি বুঝে ফেলেন তাহলে তো বুঝে ফেলছেন। মানে আপনি ঘটনাটা দেখেন, আপনার হচ্ছে গিয়ে আপনার মূল সম্পত্তি হচ্ছে গিয়ে আপনার ধরেন যাই হোক, আপনি কিন্তু ওই সম্পত্তি থেকে নিছেন কত, 90% না? তো আপনার সম্পত্তির 100% মানেই হচ্ছে 90% নাকি? একটু জটিল, একটু জটিল করে দিলাম আর কি। মানে ধরেন আমার হচ্ছে গিয়ে একটা 3 কাঠার প্লট আছে, তো এইটাই তো আমার 100% নাকি? আমি তো আর পুরো এরিয়া দেখবো না। তাহলে আমার এরিয়াটা ধরেন হচ্ছে কি আমার এই যে এটা হচ্ছে আমার মোট জমির পরিমাণ। তাহলে আমি বাড়ি করার 100% যদি নেই তাহলে তো আমার এই যে এই 90% যতটুকু হয় ওইটাই আমার। এখন যদি এটাকে যদি এরকম না করে আমি যদি বলতাম এটা হচ্ছে 12 পিক্সেল, 1200 পিক্সেল, 1200 পিক্সেল, অন্যায় নাই কিন্তু। অন্যায় আছে বলেন? সমস্যা নাই কোনো। ওইভাবেই কিন্তু ও ট্রিট করতেছে 1200 পিক্সেল। বুঝতে পারছেন? এখন তো 1200 হবে না 1300 হবে, কতটুকু দিলি হবে সেটা তো আমি আসলে মেজার করতে আমার ডিফিকাল্ট হইতে পারে উইথের ক্ষেত্রে। এই জন্য আমরা কি করলাম, যে পুরো স্ক্রিন তো জুড়ে কন্টেন্ট দেখাইলে ভালো লাগবে না, আমি 90% দিয়ে রাখি। এবার যা হওয়ার হবে, 10% তো জায়গা থাকবে, 10% যা থাকবে তাতেই আমার হয়ে যাবে। এরকম একটা আইডিয়া থেকে দিলাম, বা এটা ক্ষেত্র বিশেষ ভ্যারি করতে পারে, আমরা পিক্সেলও দিতে পারি। ঠিক আছে। আর তো এখন উইথ 100% মানে হচ্ছে কি এই যে 90% এর পুরোটা, আর হাইট তো হাইটই 350 পিক্সেল যেটা আমরা দিলাম, ডিফাইন করলাম। বা এটাকে আরেকটু আমরা 350 তো 300 করে দিই, আরেকটু চিকন করে দিই। রেজুলেশন তো নাই, টানার পরে একদম বিচ্ছিরি দেখাইতেছে। আচ্ছা, এরপরে আসেন এই যে এই মেনু বারটাকে সাইজ করি। মেনু বার সাইজ করার জন্য আগে ওদের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবা। ব্যাকগ্রাউন্ড কি দিব? দেন রেড, অরেঞ্জ আছে নাকি? অরেঞ্জ রেড আছে, অরেঞ্জ, হ্যাঁ আছে, অরেঞ্জ রেড আছে। এরকম একটা কালার দিলাম, মেনুর কালার। আর মেনুর হচ্ছে গিয়ে এটা দেওয়ার পরে দেখি তো কি অবস্থা, বিচ্ছিরি অবস্থা। তাহলে এদিকে আবার হচ্ছে আনঅর্ডার লিস্টের যে ডট ডট গুলা দেখছেন, ওয়েল দিলে তো আপনার এখানে 1 2 3 আসতো, আনঅর্ডার দেওয়াতে যে আপনার বুলেট গুলো আসছে নাকি, এটা জানি তো আমরা না? তাহলে আমরা এই যে ইউএল এর মধ্যে গিয়ে এটার হচ্ছে কি বলে দিব যে ভাই তোমার লিস্টের কোন স্টাইল থাকবে না, লিস্ট স্টাইল না। এটা ওরে বললাম, বলে সেভ করে এটাকে রান করে দেখি, গেছে তো না? চলে গেছে। এলআই যেটা, হ্যাঁ, এলআই কে আমরা বললাম হচ্ছে ডিসপ্লে। এলআই কিন্তু ব্লক এলিমেন্ট মনে আছে, শেয়ার করছিলাম কিন্তু থিওরি ক্লাসে, ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট। তো
তো ব্লক এলিমেন্টকে ইনলাইনে আনার জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করতে পারি, ডিসপ্লে আমরা এটাকে বলে দিব ইনলাইন। দেখবেন সোজা সুজি সব শুয়ে পড়ছে, এক লাইনে চলে আসছে, দেখছেন? আর ইনলাইন এলিমেন্টকে আপনি সরি করবেন হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, দ্যাটস ইট। এখন আসেন তাহলে এলআইডি তো এটা কথা বললাম, অ্যাঙ্করে একটু কাজ করে ইনলাইন ব্লক করলাম, ওর কালারটা কি আছে, নীল আছে না, নীল থাকবে না, কালারটা আমরা সাদা করে দিব, এফ 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 ইম্পর্টেন্ট, মানে একটু এফ এর উপর একটু জোর দেওয়া, দিল না কেন? এরপরে কি করবো, আর অ্যাঙ্করটার ফন্ট ওয়েটটা বোল্ড করে দিই ভাই, হ্যাঁ ফন্ট ফন্ট সাইজটাও বাড়াই দিই, ফন্ট সাইজ 18 পিক্সেল। এরপরে ফন্টের ওয়েট 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 বোল্ড, ও নিচে আন্ডারলাইন গুলো রয়ে গেছে, এটা বাদ দিবেন কি দিয়ে জানেন, টেক্সট ডেকোরেশন করে দিবেন। আচ্ছা টেক্সট ডেকোরেশন হয়ে আছে, এটাকে জাস্ট আপনি অফ করে দেন, টেক্সট ডেকোরেশন নান দিয়ে দিলেন। এরপর হচ্ছে কি একটা প্যাডিং দিয়ে দেন, প্যাডিং ওই যে ব্লক করা, ব্লক না হইলে দেখেন এখানে আমি এটাই এটাই এখন পেয়ে যাবেন। এই যে প্যাডিংটা যে আপনি দিলেন, এই প্যাডিংটা নিবে না, দেখেন ইনলাইন ব্লকটা আপনি বন্ধ করে দেন, আপনার প্যাডিংটা উপর নিচে নিছে, প্যাডিংটা টপে এবং বটমে কি কোনো প্যাডিং নিছে, জায়গা সরছে কিন্তু ডানে বামে সরছে, উপর নিচে সরে নাই, কারণ আপনার অ্যাঙ্কর ট্যাগে যে অ্যাঙ্কর ট্যাগটাই তো হচ্ছে আপনার ইয়া এলিমেন্ট, কি নামি কি বলে ইনলাইন এলিমেন্ট, পাশাপাশি এমনি বসে, কিন্তু ওরে আপনি ঢুকাইছেন এলআই এর মধ্য দিয়ে, হ্যাঁ যার কারণ হচ্ছে গিয়ে এই বিষয়টা আসছে। তাহলে ইনলাইন ব্লকের ইম্পর্টেন্সটা তো বুঝতে পারছেন নাকি, এটা ছাড়া আমার প্যাডিংটা অ্যাকসেপ্ট করবে না। এই জন্য অনেকে কি করে জানেন, একদম গ্লোবালি একদম শুরুতেই অ্যাঙ্করের কিছু কমন সিএসএস করে ফেলে, এগুলা করলে অ্যাঙ্কর যেই যেই জায়গা থাকবে আপনার কিচ্ছু করতে হবে না। যেমন কমন সিএসএস হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা কমন, বুঝছেন? মানে আপনার যেখানে যেখানে অ্যাঙ্কর নেন এটা লাগবে না প্যাডিং পাওয়ার জন্য, এটা একদম কমন। এরপরে আসেন এই ইয়া কি বলে টেক্সট ডেকোরেশন নান, এটাও কমন, কারণ প্রত্যেকটা অ্যাঙ্করের কিন্তু ইয়ে থাকে, কি বলে নাম, আন্ডারলাইন থাকে, কিন্তু লিংকের ট্যাগের মধ্যে আন্ডারলাইন থাকে, লিংক ট্যাগের মধ্যে কি থাকে, আন্ডারলাইন থাকে, এগুলা কমন। এই জন্য এটা আপনি কমন সিএসএস করে দিতে পারেন, ওই যে উপরে বডির মতন এইরকম অ্যাঙ্কর নিয়ে আপনি কমন বলে দিয়ে ডিসপ্লে ইনলাইন ব্লক। এবার ওয়েবসাইটে যত অ্যাঙ্কর থাকবে সবগুলোর কি বলে দিলেন আপনি, ডিসপ্লে ইনলাইন ব্লক আর টেক্সট ডেকোরেশন নান, মানে এটা নতুন করে আর বলতে হবে না, যেমন এই যে এখানে অ্যাঙ্করে বলছিলাম এটা আর বলবো না, বুঝছেন? যেমন আবার এখানে যেমন বডিতে ফন্ট সাইজ 1.7 বলে দিছে, আর কোথাও আমার বলার দরকার নাই, কালার কালো বলে দিছে আর কোথাও বলার দরকার নাই, অটোমেটিক্যালি 16 বলে দিছি, কোথাও আর বলার দরকার নাই, এরকম। আচ্ছা এবার দেখি তো কি অবস্থা আমাদের এটার, এখন ঠিকঠাক আছে, তবে এটা বোল্ড না দেওয়াটাই মনে হচ্ছে যে ভালো, ফন্ট ওয়েটটা বোল্ড বাদ দিয়ে দিই, ফন্ট সাইজ বাড়াইছি এটাই সুন্দর। নিচে কাজ বাকি আছে কিন্তু আরো, হ্যাঁ এই যে এই সেকশনটাকে দুইটা ভাগ করে ফেলবো, তো দুইটা ভাগ করার জন্য ওদের তো আগে কে কতটুকু জায়গা পাবে সেটা তো আগে দিতে হবে না। যেমন আপনি লেট বারকে একটা উইথ দিবেন হচ্ছে কত দিবেন, ধরেন আপনি 60% দেন, পরে বাড়ায়েন কম বেশি করে। আর রাইট বারকে কত দিবেন, 35 দিয়ে দেন, দেওয়ার পরে দেখেন তো ওরা কি করে, ওরা এই যে নিচে নিচে বসে গেছে যার যার মতন, ওর 30% জায়গা 60% জায়গা নিয়ে ও হচ্ছে ওর ওই 35% জায়গা নিয়ে, কিন্তু আমরা বলবো তোমরা তো আসলে দুইজন দুই দিকে বসছো কেন, দুইজন পাশাপাশি বসো। তাহলে হচ্ছে গিয়ে যেটা করতে হবে, ওরে বলতে হবে ফ্লোট লেফট,
আর ওরে বলে দিব ফ্লোট। এটা বলছে আবার গ্যাঞ্জাম লাগাই দিছে, দেখেন দুইটার মাঝখানে ঢুকে গেছে কি জানেন, অলরাইট রিজার্ভ দেখেন, ফুটার ঢুকে গেছে দুইটার মাঝখানে, দেখছেন তো, ফুটার কিন্তু দুইটার মাঝখানে ঢুকে গেছে। তো এই যে ব্রাউজারে ডিফল্ট কিছু বিষয় থাকে, এটা কি আমরা বডিতে ওভারফ্লো এক্সিডেন্ট করে দিলে কি এটা কাজ করবে? ওভারফ্লো এক্স, না এখানে এটা সিএস ইয়া, যখন ইয়ের কাজ করব আমরা, কি জানি নাম, নিচে স্কলার চলে আসবে তখন, এখন না। তাহলে আমরা যেটা করব যে দেখেন, দুইটা ডিবে, সরি, দুইটা চাইল্ড ডিবের একটা প্যারেন্ট ডিব আছে না, মানে মূল ডিব, ওই মূল ডিবের মধ্যেই তো দুইটা ডিবকে আমরা ডিভাইডেড করেছি। এই জন্য মূল ডিবের মধ্যে আমাদের বলে দিতে হবে হচ্ছে মূল ডিবকে কন্টেন্ট, ওর মধ্যে আমাদের বলে দিতে হবে ওভারফ্লো হিডেন। এটা বলে দিলে তাহলে আর এই সমস্যাটা থাকবে না। ফুটার নিচে নেমে গেছে, দেখছেন, ফুটার নিচে নেমে গেছে, এটা দুই পাশে দুইটা চলে গেছে। ফুটারটাকে কালার দিয়ে তারপর আবার একটু আসি আমরা, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ওই যে রেড অরেঞ্জ না দিলাম, না অরেঞ্জ রেড, এটাই দিলাম। আর ফুটারের প্যারাগ্রাফে কিছু কাজ করি আমরা, কালার হোয়াইট দিয়ে দিই, এরপরে ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়ে দিই, আর টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলাম, না সেন্টার বানানো মনে ঠিক নাই, সেন্টার, এই তো আসছে। ও এটা একটা প্যাডিং দরকার ছিল, প্যাডিং 20 পিক্সেল দিলাম। ঠিক আছে, স্ট্রাকচার আসছে ভাই, দেখেন তো, ওই যে আমরা যেটার ইয়া করছিলাম, স্কেচ করছিলাম ওই যে, হ্যাঁ ঠিক এখানে যা যা করছিলাম, এখানে তা তা করতে পারছি আমরা। কিছু ফিক্স করতে হবে, কিছু বিষয় ফিক্স করতে হবে, যেমন এখানে একটা সাদা বর্ডার আছে, মানে ব্রাউজার থেকে ডিফল্ট এই সেকশনটারে বা এই ডিভের একটা মার্জিন ধরে রাখছে, অথবা এই ডিভের মার্জিন ধরে রাখছে, আমরা এটাকে ফিক্স করি। লাইক হচ্ছে গিয়ে ধরেন, ধরেন মেনুটাকেই আমরা বলি, মেনুটাকে বলি মার্জিন টপ, মার্জিন টপ 20 পিক্সেল দিয়ে আমরা একটু চেক করি কতটুকু দিলে এটা আসলে, ও বাবা ধরো নিচে নেমে গেল, আমরা যে লাগাই দিতে একদম ছবির সাথে লেগে থাকবে, তাহলে আমি ইন্সপেক্টে গিয়ে দেখি কতটুকু মার্জিন দিলে উনি আসলে ফিক্স হয়। তাহলে আমরা হচ্ছে কি ওনারে ধরলাম, এই যে মেনুটাকে ধরলাম, মেনুর মার্জিনটা 20 পিক্সেল, ঠিক আছে। এইটাকে এখন হচ্ছে কি আমরা কমায় কমায় দেখি, এই কত দিলে ঠিক থাকে, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, মার্জিন জিরোতে এরকম ফাঁকা থাকে, মাইনাসে চলে গেলে আবার ঠিক হচ্ছে, দেখছেন। না জিরো তো ডিফল্ট আছেই, কিন্তু এরপরও কিছু ডিফল্ট জায়গা রয়ে গেছে, তাহলে হচ্ছে মার্জিন টপ -9 গিয়ে বা 10 গিয়ে আমি রাখতে পারি, 9 গিয়ে রাখতে পারি, তাহলে মার্জিন টপ মাইনাস যে চলে গেছে -9, মানে বেশিটা দিয়ে আগে দেখলাম কত ঢুকেতে গিয়ে ও সেট হয়। এরপরে আসেন হচ্ছে কি এই যে ইসে কি বলে, এই যে কন্টেন্টের তো একটা আবার ইয়ে দরকার, উপরে নিচে একটা মার্জিন দরকার হয়, ফুটারের সাথেও লেগে আছে,
ওদিকে মেনুর সাথেও লেগে আছে। তাহলে আমরা কন্টেন্টে বলি একটা মার্জিন বলি উপর নিচে লাগবে, তাহলে আমরা 20 পিক্সেল দেই। প্যাডিং দিয়ে কার ভিতরে, বর্ডারের ভিতরে প্যাডিং দিব আমরা, বুঝছেন? সেকশন বাই সেকশন প্যাডিং দিচ্ছি না। সেকশন, এটা তো একটা সেকশন, এটা তো একটা সেকশন, তাই না? উপরে নিচে দিলাম 20 পিক্সেল এই যে মার্জিনটা, আর ডানে বামে দিলাম 0, ডানে বামে লাগবে না। আর ডানে বামে যেটা করব, এই পার্টগুলোকে আপনার হচ্ছে গিয়ে ওই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, সরি অ্যাঙ্কর না, প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা প্যাডিং দিয়ে দিব। দেখেন এই যে লেট বার পি যেটা না, এটাকে আমরা একটু টেক্সট অ্যালাইন জাস্টিফাই করি, টেক্সট অ্যালাইন জাস্টিফাই, একটু সোজা সাপটা হয়ে গেল, দেখতে একটু হয়তো ভালো লাগতে পারে। আবার হচ্ছে গিয়ে রাইট বার পি, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এরপর আসেন একটু প্যাডিং দিয়ে এটারে জায়গা করি, পি না, এই পি আর ওই পি দুইটা তো সেমই দিব আমরা। প্যাডিং জায়গা হবে 10 পিক্সেল দিলে, হওয়ার তো কথা, আমরা বেশ খালি যাচ্ছি জায়গা। হ্যাঁ হয়েছে, এটা একটু বাড়ায় দিই, বেশি ফাঁকা হয়ে গেছে। 30 কত দিছিলাম, 35 দিছিলাম, এটা 38 করে দিলে কি হবে? চলে তো মোটামুটি না ভাই? চলে না? দেখেন এখন কি দেখতে ভালো লাগতেছে কিনা বলেন। আপনার পরিকল্পনা, এটা হচ্ছে আপনার বাস্তবায়ন। ওইটা ছিল পরিকল্পনা, স্ক্র্যাচ বিল্ডিং তৈরি করার আগে স্ক্র্যাচ করে না, আপনি স্ক্র্যাচ করলেন আগে, স্কেচ করলেন, তারপর হচ্ছে গিয়ে যে ফ্ল্যাট তৈরি করে অ্যাপার্টমেন্টে উঠে গেলেন, ফ্ল্যাটে উঠে গেলেন, এই হচ্ছে বিষয়। আজকে যে পার্টটা আমরা নিলাম খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই পার্টটা যখন আমরা বুঝবো যে আমরা আসলে যদি 4টা কলাম নিয়ে কাজ করতে যাই তাহলে কিভাবে করব, 2টা কলাম নিয়ে কাজ করতে গেলে কিভাবে করব, ঠিক আছে, মেনু সাজাইতে গেলে কিভাবে করব, ব্যানার নিতে গেলে কিভাবে করব, সেটাকে আবার সিএসএস এ কিভাবে ডিক্লেয়ার করব, কিভাবে প্ল্যান করব, এটার একটা যে একদম বেসিক ইনিশিয়াল যে কনসেপ্টটা, ধারণাটা, এইটাই ছিল আজকে আমাদের এই যে আপনার কি বলে এই লেআউটটা বানানোর মূল অবজেক্টিভ। সেটা কি বুঝতে পারছেন? আমি যদি এইভাবে প্ল্যানিং করে যদি আমরা আবার না করতাম, তাহলে দেখা যায় সিএসএস আমরা শিখতেছি, টেক্সট লাইন সেন্টার করলে সেন্টার হয়, লাইন হাইট বাড়ানো যায়, ফন্ট ওয়েট বাড়ানো যায়, কালার করা যায়, ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, বাট আলটিমেট কোনো ইয়া থাকবে না, ঠিক আছে? এইটাকে আমাকে অবশ্যই ক্লিয়ার হতে হবে যে ডিপ কিভাবে ডিক্লেয়ার করব, সেকশন কিভাবে ডিক্লেয়ার করব, তারপর এটার উপরে কিভাবে ডিজাইন ইমপ্লিমেন্ট হবে, এই হচ্ছে বিষয়। এইটা হচ্ছে কি আজকে আমরা কমপ্লিট